আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কোষ ও কোষের গঠন অধ্যায়ের ৩ নাম্বার লেকচার নিউক্লিয়াস ও ডিএনএ আরএনএ এর গঠন সম্পর্কে। খুবই ইন্টারেস্টিং একটা টপিক এটা, এবং খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসটা করবা। তাহলে দেখবা এই নিউক্লিয়াস নিয়ে ডিএনএ এর গঠন নিয়ে যা যাবতীয় তোমার কনফিউশন আছে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি আলোচনা। তাহলে নিউক্লিয়াসের ইতিবৃত্ত থেকে আমাদের শুরুতে কিছু তথ্য জানতে হবে। দেখো 1831 সালে রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করছে, এবং কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র বা কেন্দ্রিকা বলা হচ্ছে। তাহলে তিনটা নাম: কোষের মস্তিষ্ক, কোষের প্রাণকেন্দ্র, আর একটা নাম হলো কেন্দ্রিকা। কেন বলা হয় আমরা একদম শুরুতে জেনে আসছি এই অধ্যায়ের, যে নিউক্লিয়াসের মধ্যেই থাকে ডিএনএ, যে ডিএনএ মেসেঞ্জার আরএনএ তৈরি করে এবং মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। প্রোটিন কোষের সকল উপাদান তৈরি করে এবং প্রোটিন দেহের সকল বৈশিষ্ট্য নির্ধারণ করে। এই প্রোটিন তৈরির মূল সিগন্যাল দেয় ডিএনএ। এই জন্য ডিএনএ থাকে যেহেতু নিউক্লিয়াসে, নিউক্লিয়াসকেই কোষের প্রাণকেন্দ্র বলা হয়। নিউক্লিয়াস কি সব কোষেই থাকে? উত্তর হলো না। যেমন আদি কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস নাই, ওর নিউক্লিয়াস যেহেতু নাই, এটাকে নিউক্লিয়াস না বলে তখন নিউক্লিওয়েড বলা হচ্ছে। তাহলে আদি কোষের নিউক্লিয়াসটাকে আমরা কি বলি? নিউক্লিয়াসের মতো না, নিউক্লিয়াস না, নিউক্লিয়াসের মতো, তখন তাকে বলা হয় নিউক্লিওয়েড। অর্থাৎ নিউক্লিয়াসটা সুগঠিত থাকে না। কিছু সংখ্যক প্রকৃত কোষেও পাওয়া যায় না, যেমন আমাদের সিপ কোষ, গাছের ক্ষেত্রে ফ্লোয়েমের টিস্যুর একটা কোষ হলো সিপ কোষ। মানুষের পরিণত লোহিত রক্তকণিকাতেও কোনো নিউক্লিয়াস নাই। এছাড়া অনুচক্রিকাতেও নিউক্লিয়াস থাকে না। কোনো কোনো কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, যেমন ভাউকেরিয়া, বট্রিডিয়াম, স্প্রোফিলিয়া এরকম নামক কিছু শৈবালে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট এ ধরনের গঠনকে বলা হয় সিনোসাইট। অর্থাৎ যদি কোনো উদ্ভিদ কোষে একাধিক নিউক্লিয়াস থাকে তখন তাকে সিনোসাইট বলা হয়। প্রাণী কোষের ক্ষেত্রে একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে প্লাজমোডিয়াম বলা হয়। কিছু ইনফরমাল তথ্য, যেমন দেখো নিউক্লিয়াস কোষের 10 থেকে 15% স্থান দখল করে থাকে। শুক্রাণুর প্রায় 90% অংশই হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কাজ কী কী এটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। দেখো কোষ জৈবনিক সকল কাজ নিয়ন্ত্রণ করে কি থেকে? এই যে প্রোটিন তৈরির মাধ্যমে। আমরা এই অধ্যায় শেষে কিছু প্রক্রিয়া পড়ব, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এই প্রক্রিয়ার মাধ্যমে জানবো কিভাবে কোষের সকল বৈশিষ্ট্য সে নিয়ন্ত্রণ করে। এছাড়া ক্রোমোজোম থাকে তার মধ্যে, যেটা জীবনের বৈশিষ্ট্য রক্ষা করে। এছাড়া আরএনএ প্রোটিন সংশ্লেষণ করে, যে কথাটা আমি বারবার বলে আসতেছি। তাহলে প্রোটিন সংশ্লেষণের সাথে নিউক্লিয়াস প্রত্যক্ষভাবে জড়িত। যেখানে নিউক্লিয়াস নাই, এই মেনোবিক দিয়ে তোমরা মনে রাখতে পারো, অণুর মতো পরিণত আরবিসি ও সিভে আদৌ নিউক্লিয়াস নেই। তাহলে অণুর মতো মানে কি? অনুচক্রিকায় নিউক্লিয়াস নাই, পরিণত আরবিসিতে নিউক্লিয়াস নাই, সিপ কোষে নিউক্লিয়াস নাই। সিপ কোষটা হলো ফ্লোয়েম টিস্যুর একটা কোষ। তাহলে এটা হলো ফ্লোয়েম টিস্যুর একটা কোষ। আর আদি কোষেও কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তার নিউক্লিয়াসটাকে বলা হয় নিউক্লিওয়েড। এই যে এখানে ছবি দেখতে পাচ্ছ, শুক্রাণুর এই যে 95-90% অংশই নিউক্লিয়াস, পুরোটাই দেখো নিউক্লিয়াস থাকে এখানে। আর এই সিপ কোষের মধ্যে দেখো কোনো নিউক্লিয়াস নাই, কারণ সিপ কোষ তো ফ্লোয়েম টিস্যুর কোষ, এটা খাদ্য পরিবহনের সাথে রিলেটেড। যদি নিউক্লিয়াস থাকতো সে কিন্তু খাদ্যটাকে পরিবহন করতে পারতো না। এই জন্য নিউক্লিয়াসগুলো না থেকে একটা নলের মতো অংশ সৃষ্টি হয়েছে, যাতে এর মধ্যে দিয়ে খাদ্যটা চলাচল করতে পারে। নিউক্লিয়াসের গঠন সেই ছোটোবেলা থেকে পড়ে আসতেছো। নিউক্লিয়াসের বাইরের দিকে একটা ঝিল্লি থাকে, ঝিল্লিটাকে বলা হয় নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন। এবং নিউক্লিয়াসের মাঝে গোলাকার যে বস্তু থাকে একে বলা হয় নিউক্লিওলাস। তাহলে বাইরে থাকবে একটা নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন, তাকেই বলা হয় নিউক্লিয়ার এনভেলপ। ভিতরের দিকে গোলাকার বস্তুটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। আর পেঁচানো সুতার মতো যে অসংখ্য অংশ দেখতে পাচ্ছ, এই পেঁচানো সুতার মতো অংশগুলোকে বলা হয় ক্রোমাটিন জালিকা অথবা নিউক্লিয়ার রেটিকুলাম। তাহলে এদেরই নাম হলো ক্রোমাটিন জালিকা। জালের মতো অংশগুলোর নাম কি? ক্রোমাটিন জালিকা, অথবা এরই আরেক নাম হলো নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয়। রেটিকুলাম মানে জাল, রেটি মানেই জাল বোঝায়। ওকে। আর নিউক্লিয়াসের মধ্যে যে ধাত্র পদার্থ থাকে, সে ধাত্র পদার্থগুলোকেই বলা হয় নিউক্লিওপ্লাজম। এখন দেখো তো, নিউক্লিয়াসের যে মেমব্রেনটা আছে এটা কিন্তু একদম সম্পূর্ণ না, জায়গায় জায়গায় একটু ছিদ্র হয়ে আছে, রন্ধ্র হয়ে আছে। এই রন্ধ্রগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র বা ইংলিশে নিউক্লিয়ার পোর। তাহলে এই রন্ধ্র দিয়ে নিউক্লিয়াসের বাইরে তো সাইটোপ্লাজম থাকে কোষের, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তুর যাতায়াত নিয়ন্ত্রণ করে কি দিয়ে? নিউক্লিয়ার পোর দিয়ে বা নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে। ওকে, এই যে দেখো এটা একটা নিউক্লিয়ার রন্ধ্রের গঠন। এখানে অনেকগুলো প্রোটিন চ্যানেল থাকে যারা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমের মধ্যে কিছু পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে। যে প্রোটিনটা ধরে রাখে তাকে বলা হয় অ্যাঙ্কর প্রোটিন। অ্যাঙ্কর মানে কি? ধরে রাখা, জাহাজ অ্যাঙ্কর করে। এবং এরা যেহেতু নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে কিছু বস্তুর ট্রান্সপোর্ট নিয়ন্ত্রণ করে, এই জন্য এদেরকে ট্রান্সপোর্টার প্রোটিন বলা হচ্ছে, কারণ এরা ট্রান্সপোর্ট নিয়ন্ত্রণ করে।
ওকে, এবার আমরা কিছু জিনিস পড়ি। তাহলে নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি একই নাম, কয় স্তর বিশিষ্ট? দ্বিস্তর বিশিষ্ট, ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত। যেখানেই দেখবা মেমব্রেন সেখানেই ফসফোলিপিড বাইলেয়ার। যেমন আমরা কোষ ঝিল্লির গঠনের ক্ষেত্রেও পড়ছি, কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনটাও ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। সর্বত্রই বিশেষ ধরনের অসংখ্য ছিদ্র থাকে এবং রন্ধ্রগুলোর ব্যাস বা ছিদ্রগুলোর ব্যাস 9 মিলিমিটার। কাজ কি দেখো, সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে সে পৃথক করে রাখতেছে নিউক্লিয়ার এনভেলপ, এবং একটা নিউক্লিয়াসের সুগঠিত আকৃতি দিচ্ছে। বহিস্থ যোগাযোগ রক্ষা করতেছে কি দিয়ে? নিউক্লিয়ার রন্ধ্রের মাধ্যমে। আর নিউক্লিয়াসের অবস্থাটাকে দৃঢ় করতেছে, তার মানে একটা সুগঠিত নিউক্লিয়াস তৈরি করতেছে। নিউক্লিওপ্লাজম কি করে? এটা স্বচ্ছ ঘন দানাদার তরল পদার্থ, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে ম্যাট্রিক্সটা থাকে বা ধাত্র পদার্থ থাকে তাকেই নিউক্লিওপ্লাজম বলা হচ্ছে। এর আরেক নাম ক্যারিওলিম্ব। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, ল্যাটিন এই ওয়ার্ডটা দেখবা যেখানেই থাকে ক্যারিয়ন, এটা সবসময় নিউক্লিয়াস বোঝায়। তাহলে ক্যারিয়ন মানে কি? নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান থাকে নিউক্লিওপ্লাজমের মধ্যে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটোপ্লাজম আছে তাকেই তুমি নিউক্লিওপ্লাজম বলতে পারো। হ্যাঁ, কি জিনিস? কাজ কি? এ ক্রোমাটিন জালিকাগুলোকে ধারণ করে রাখে, নিউক্লিওলাস ধারণ করে। তাহলে নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা তার মধ্যে আছে, জৈবনিক কাজে সাহায্য করে। এরপর আসো নিউক্লিওলাস। তাহলে নিউক্লিওলাসটা কি? এটা নিউক্লিয়াসের মধ্যে থাকা ছোট অনেক ঘন একটা গোলাকার বস্তু। বিজ্ঞানী ফন্টানা এটা 1871 সালে দেখতে পাইছিলেন এবং বোম্যানের নামকরণ করেন। তাহলে এর সাথে নাম আছে কার কার? ফন্টানা এবং বোম্যানের। ক্রোমোজোমের যে অংশের সাথে লাগানো থাকে তাকে বলা হয় স্যাট বা স্যাটেলাইট। সহজভাবে জিনিসটা বুঝো, ধরে রাখো এটা হলো একটা নিউক্লিয়াস, এখন নিউক্লিয়াসের এইটা হলো নিউক্লিওলাস। তাহলে এখানে তো ক্রোমাটিন জালিকাগুলো আছে। ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোমের যে অংশের সাথে নিউক্লিওলাসটা সংযুক্ত থাকে ওই ক্রোমোজোমটাকেই বলা হয় স্যাট ক্রোমোজোম, বা ওই জায়গাটুকুকেই বলা হয় স্যাটেলাইট বা স্যাট। অর্থাৎ পুরো জায়গায় তো ক্রোমোজোম ছড়িয়ে ছিটিয়ে আছে বা নিউক্লিয়ার রেটিকুলামগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু নিউক্লিওলাসটা তো মাত্র একটা জায়গায় আছে। যে জায়গায় আছে ওই জায়গার সাথে যে ক্রোমোজোমটা টাচ আছে ওইটাকেই বলা হয়েছে স্যাট ক্রোমোজোম বা জায়গাটাকে বলা হচ্ছে স্যাটেলাইট। এটা কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট না। হ্যাঁ, কাজ কি দেখো, নিউক্লিওলাসের কাজ হলো আরএনএ সংশ্লেষণ করা, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। তাহলে আরএনএ সংশ্লেষণ করে কে? নিউক্লিওলাস। প্রোটিন সংশ্লেষণ করে, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। আর এটা খুব ভালো করে মনে রাখো, এটা কিন্তু পরে আমাদের লাগবে, যে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। এটাও কে কাজ করে? তাহলে নিউক্লিওলাস। নিউক্লিওটাইড কি আমরা একটু পরে ডিএনএর গঠনে জানবো। নিউক্লিয়ার রেটিকুলাম, তাহলে এইটাই হলো নিউক্লিয়ার জালিকা। কোষ বিভাজন অবস্থায় এদেরকেই আমরা মূলত ক্রোমোজোম দেখি। তাহলে ভয় পাওয়ার কিছু নাই, নিউক্লিয়াসের মধ্যে পেঁচানো জালিকা অবস্থাটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা। কোষ বিভাজনের সময় এই ক্রোমাটিন জালিকাটা একটু মোটা হয়ে যায়, বড় হয়ে যায়, তখন এটাকে খালি চোখে দেখা যায়, ওই অবস্থাটাকেই তখন ক্রোমোজোম বলা হচ্ছে। হ্যাঁ, আবার ক্রোমোজোমের একটা ক্ষুদ্র অংশকে বলা হয় ডিএনএ, ডিএনএর একটা ক্ষুদ্র অংশকে বলা হয় জিন। সব ভয় পাওয়ার কিছু নাই, যে ভাই অনেক সময় বলে বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে ক্রোমোজোম, কখনো বলা হয় ডিএনএ, কখনো বলা হয় জিন, একই জিনিস। তাহলে দেখো নিউক্লিয়ার রেটিকুলাম নিউক্লিয়াসের মধ্যে আছে, এই নিউক্লিয়ার রেটিকুলামটাই যখন কোষ বিভাজনের সময় একটু মোটা হয়ে যায় তখন এটাকে ক্রোমোজোম বলা হচ্ছে। ওই ক্রোমোজোমকে যখন আবার ক্ষুদ্র অংশে ভাগ করা যায় তখন সেটাকে ডিএনএ বলা হচ্ছে, ডিএনএর একটা ক্ষুদ্র অংশকে আবার জিন বলা হচ্ছে। তার মানে জিন অনেকগুলো মিলে একটা ডিএনএ তৈরি, অনেকগুলো ডিএনএ মিলে একটা ক্রোমোজোম তৈরি, অনেকগুলো ক্রোমোজোম মিলে নিউক্লিয়ার রেটিকুলাম তৈরি। তাহলে আশা করি কনসেপ্ট ক্লিয়ার। তাও যদি না বোঝো আমাদের পেজে দেখবা শর্ট 1 মিনিটের ভিডিও আছে একটা, ক্রোমোজোম, ক্রোমাটিন, নিউক্লিয়াস, ডিএনএ, এগুলো সম্পর্কে দেখলেই ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। তাহলে এ কী করে? ক্রোমোজোম বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে। এছাড়া ক্রোমোজোমের মধ্যে বা ডিএনএর মধ্যে মিউটেশন প্রকরণ সৃষ্টি হতে পারে।